তোমরা কি কখনো কেউ ফ্লিপ ফোনস দেখছো? এভাবে ফোনটাকে ফ্লিপ করে খোলা যায় তো? হ্যাভ ইউ সিন দোজ? Yes, sir. ফ্লিপ ফোনস তো এখন কেউ ইউজ করে না। ফ্লিপ ফোনস এর টাইমে আই উড সে আরেকটা টাইপ অফ ফোনস অনেক পপুলার ছিল, দিস আর কল্ড স্লাইডিং ফোনস। এভাবে স্লাইড করে খুলতো, ওগুলাকে দেখছো? Yes, sir. Yes, sir. সো এই যে স্লাইডিং মোশনটা, ফোর্সটা দিচ্ছ তুমি প্যারালাল টু দ্য সারফেস, এই যে ফোর্স অ্যাপ্লাইড প্যারালাল টু দ্য সারফেস, এই ফোর্সটাকে আমরা বলি শিয়ার ফোর্স, SHEER। বাট এটা আমাদের সিলেবাসে নেই, উই ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। এই কয়েকটা মাথায় রাখলেই হবে। দিস আর দ্য ফোর্সেস দ্যাট উইল বি ডিসকাসিং। Now, if you bend a ruler slightly and release it, it springs back to its original shape. I think I have a ruler here. Give me a few seconds. Let me see if I can find a ruler. Yes, I got it. Oh, right. So here I have a ruler. আমি রুলারটাকে যদি স্লাইটলি বেন্ড করি, ক্যান ইউ সি আমি যে বেন্ড করছি এটা কি দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, এখন যদি আমি ফোর্সটাকে রিমুভ করে দেই, অ্যাজ ইন, আচ্ছা বাই দ্য ওয়ে আমি কোন টাইপের ফোর্স দিলাম এটাকে বলো তো? ক্যান ইউ চুজ ফ্রম দ্য লিস্ট অফ ফোর্সেস? Bending force. Bending force, exactly. I am bending my ruler, so I have exerted a bending force. So bending force এর পরে যদি ওকে আমি ছেড়ে দেই, you can clearly see এবার আর ফোর্স নাই, and it has, you know, sprung back to its original shape and size. তাইলে এই যে ডিফরমেশনটা ছিল বা এই যে বিহেভিয়ারটা ছিল, what type of behavior was this? Can you identify? একটু পরে আইডেন্টিফাই করার চেষ্টা করো তো, কি টাইপের বিহেভিয়ার দেখলাম মাত্র আমরা এটা? What type of behavior was this? Temporary deformation. Temporary deformation, or in other words it's also called elastic deformation. আর যে ম্যাটেরিয়ালস গুলো এইভাবে বিহেভ করে, we call those elastic materials. গাইস বুঝছো কি বললাম মাত্র? যে ম্যাটেরিয়ালস গুলো এই বিহেভিয়ার এক্সিবিট করে, we call them elastic behavior. However, they stop being elastic or bent or stretched too far. They either break or become permanently deformed. কখন? However, they stop being elastic if bent or stretched too far. আমি যদি এই রুলারটাকে নিয়ে এতটুকু ফোর্স না দিয়ে যদি এবার একদম আমার গায়ের জোর দিয়ে বেন্ড করি, তারপর যদি ওকে আমি ছেড়ে দেই, do you think this will go back to the original shape anymore? No, ও পার্মানেন্টলি ডিফর্মড হয়ে যাবে, or ব্রেকও করতে পারে। So I have two types of deformations. দেখি কি কি টাইপ অফ ডিফরমেশনস আমাদের আছে। When a material returns to its original shape after the force on it is removed, it is called elastic deformation. Force remove করে দেওয়ার পরে যখন ও ওর আগের পজিশনে চলে যায়, এই পুরো প্রসেসটাকে we call it elastic deformation. Examples of materials that undergo elastic deformation are springs, rubber bands, etc. These are the two most common materials যেটা আমার elastic deformation exhibit করে। Guys, আমার টার্মস গুলো একটু শোনার চেষ্টা করো তো। I said একটু fancy words, but these are the words that your examiner will be looking for in your script during your exam. টার্মস গুলো কি বললাম? কিছু ম্যাটেরিয়ালস যারা ইলাস্টিক ডিফরমেশন এক্সিবিট করে, এক্সিবিট মানে হলো শো করা, right? এদেরকে আমরা ইলাস্টিক ম্যাটেরিয়ালস বলি, and the two best examples would be springs and rubber bands. Now, when a material does not return to the original shape even after the force on it is removed, ওর উপরে ফোর্স দিলাম, ফোর্সটাকে রিমুভ করে দিলাম, এবার ও আর ওর আগের পজিশনে যাচ্ছে না, এটাকে আমরা কি ডিফরমেশন বলি? This is what we call plastic deformation. Examples of materials that undergo plastic deformation are tin cans, needles, etc. আমি জানি না তোমরা কখনো এটা করছো নাকি। I personally do this a lot. আমি যদি কোথাও কখনো একটা অর্ডার করি, সোডা as in Coke, Sprite কিছু, which I generally don't drink and you shouldn't either. It is one of the worst habits ever. তোমার এখন কোনো প্রবলেম হবে না, বাট ডাউন দ্য লাইন when you will become a little older তখন দেখবে যে একটার পর একটা প্রবলেমস অ্যারাইজ করতেছে, কিডনি প্রবলেমস, লিভার প্রবলেমস এটসেট্রা, হাই কোলেস্টেরল লেভেল, হাই বিপি, এই সোডার জন্য। আচ্ছা, এনাফ বায়োলজির ফ্রি লেসন দিলাম, এখন লেটস কাম ব্যাক টু ফিজিক্স। সো লেটস সে ইফ আই হ্যাভ আ ক্যান, কোকের ক্যান 330 ml এর গুলা, খাওয়ার পরে ইটস রিয়েলি ইজি টু ক্রাশ ইট।
যখন তুমি ক্রাশ করলা, স্কুইজ করলা, and when you remove it, ও কি আবার ওর আগের পজিশনে চলে আসে? Yes? No, it does not. It does not return to its original position. The fact that it does not return to this original position tells us এটা কি type of deformation? Permanent. Permanent deformation, absolutely right. আর এটাই তো দেখলাম, examples would be tin cans, needles. এটা আমি আমার নিজের এক্সাম্পল থেকে দিলাম। নিডল নিয়ে আমরা খুব কমই ডিল করি, বাট ইফ ইউ বেন্ড আ নিডল এন্ড when you release it, নিডলটাকে আবার ওর আগের পজিশনে আপনি তো যাই না, একটা ফোর্স দিয়েও আগের পজিশনে নেওয়াটা ইটস রিয়েলি হার্ড। So this is a very good example of permanent deformation. Next, any material will eventually become permanently deformed. যে কোনো ম্যাটেরিয়াল permanently deformed হয়ে যাবে once the force on it exceeds a certain value. তাহলে যে কোনো ম্যাটেরিয়ালই পার্মানেন্টলি ডিফর্মড হবে যদি ওর উপরে ফোর্সটা একটা সার্টেন ভ্যালু এক্সিড করে, and we call that value of the force elastic limit. এই ফোর্সটাকে আমরা ইলাস্টিক লিমিট বলি। The diagram below shows how an elastic material, এখানে আমরা স্প্রিং হিসেবে দেখছি, behave when the force on it is gradually increased. তুমি একটা স্প্রিং নিলা, স্প্রিংটা নিয়ে নিচের থেকে টান দিলা, এক্সটেন্ড করলো, আরো টানলা, আরো এক্সটেন্ড করলো। এবার একটু এক্সট্রিম করে বলি, তুমি যদি এই স্প্রিং এর উপর ঝুলে যাও এন্ড তারপরে when you get off the spring, do you think ও আবার ওর আগের পজিশনে কখনো ব্যাক করবে? না স্যার। তার কারণ কি, তুমি ওর ইলাস্টিক লিমিট এক্সিড করে দিছো, and this is what it's going to look like once you have permanently deformed a spring. The rightmost diagram represents একটা স্প্রিং কিভাবে বিহেভ করে যখন ওর ইলাস্টিক লিমিটটাকে এক্সিড করে দেওয়া হয়। এতটুকু ক্লিয়ার? জি স্যার। দেখো তো, এইটা ছিল ওর ইনিশিয়াল এন্ড অরিজিনাল পজিশন, এন্ড দিস ইজ দ্য ফাইনাল পজিশন। আগের পজিশনে ব্যাক করে নাই, ব্যাক করলে দিস উড হ্যাভ বিন অ্যান ইলাস্টিক ডিফরমেশন। ব্যাক করে নাই মানেই হলো দিস ইজ অ্যান ইনইলাস্টিক ডিফরমেশন, অর যেটাকে আমরা পার্মানেন্ট ডিফরমেশনও বলে থাকি। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? Yes sir. Great. Next up, what we have is stretching a spring. In the experiment below, a steel spring is stretched by hanging masses from one end. The force applied to the spring is called the load. এটা মাথায় রাখো, যে ফোর্স অ্যাপ্লাই করছো স্প্রিং এর জন্য সেটাকে আমরা লোডও বলে থাকি। As G is 10 Newton per kg, a load of 1 Newton, the load is 1 Newton for every 100 gram mass. এটা মিনিংটা আমাকে কেউ বলতে পারবা? Load is 1 Newton for every 100 gram mass. Can anyone break this down for me? Any ideas? কিভাবে load is 1 Newton for every 100 gram mass? 1 Newton force is applied in every. না, আরেকটু So the object will pull down with 1 Newton force for every 100 gram of mass. এটা তো যা লিখছি তাই আবার ডিকটেট করলা, তোমার ইনপুট দিয়ে বলো। Like প্রত্যেক 1 নিউটনের জন্য 100 গ্রাম টান দিও। ঠিক উল্টা বললা। ঠিক 100 গ্রামের জন্য 1 Newton করে জানবে 100 গ্রাম মাসের জন্য। এতক্ষণ এত মানুষ ট্রাই করলা, আমি একটা ওয়ার্ড খুঁজতেছিলাম তোমাদের অ্যানসারের ভিতরে, and I did not get that word. Wait. একটা কারো রেসপন্সে Sir, মানে 100 gram. আমার কথা শোনো, আমি আরো ইজি করে দিই, রিল্যাক্স, হিয়ার মি আউট। এই ম্যাসটা যখন আমি অ্যাড করি, এই ম্যাসটা স্প্রিংটাকে টেনে ঝুলায় দেয়। খেয়াল করতেছো? ম্যাসটা যখন আমি অ্যাড করি, এই ম্যাসটা স্প্রিংটাকে টান দিয়ে নিচে নিয়ে আসে, এক্সটেন্ড করে। ম্যাসটা কিভাবে এটাকে এক্সটেন্ড করে? ম্যাস থাকা মানেই কি? একটা ফোর্স আছে, একটা ম্যাসের করেসপন্ডিং ফোর্সের নাম কি স্যার বলেন তো একটু দেখি। ওয়েট। এই ওয়েট ওয়ার্ডটা শোনার চেষ্টা শুনতে চাচ্ছিলাম। I was yearning to hear the word weight, and I did not hear it from anyone. What you should have said is the weight or the corresponding weight of every 100 gram is 1 Newton. কিভাবে? এত গ্রামে আছে, গ্রাম থেকে ওকে শহরে আনতে হবে। এটার মানে হলো গ্রাম is not an SI unit. গ্রাম থেকে যদি আমি কেজিতে আনি, how do you convert gram to kg? এটা একদম আমাদের প্রথম দিকের ক্লাসে আমরা দেখছি। Can you tell me how do you convert gram to kg? 100 into 1000. Into না স্যার, divided by 100 divided by 1000. 100 divided by 1000 করলে কত আসে? 0.1 কেজি। আগে বলা এতটুকু বুঝছো নাকি?
Clear? Okay, great. So আমার পেলাম আমি 0.1 kg. And do you not remember this force? W equals mg. তাহলে W equals mg তুমি তখনই করতে পারবা যদি আমার ম্যাসটা কেজিতে থাকে। ম্যাসের ভ্যালু কত? 0.1 ইনটু জি এর ভ্যালু হলো 10। 0.1 ইনটু 10 কত আসে স্যার? 1 1। আর ওয়েট যেহেতু একটা ফোর্স, ফোর্সের ইউনিট হলো নিউটন। আমি এই জিনিসটা শুনতে চাচ্ছিলাম সবার থেকে। এখন কি ক্লিয়ার? জি স্যার This is what I was waiting to hear from you all. Anyway, as the load is increased, মানে as you put on more and more masses, the spring stretches more and more. Its extension is the difference between its stretched and unstretched lengths. Extension টা হলো difference between its stretched and unstretched length. তুমি যদি এদিকে তাকাও, this is its original length. এই original length থেকে কতটুক নিচে নামলো, new length minus original length করলে যে ভ্যালুটা আমি পাই, that is what we call the extension. তাহলে নিউ লেন্থ থেকে এই অরিজিনাল লেন্থ সাবট্রাক্ট করলে এই নিউ লেন্থের থেকে আমি রেফারেন্স নিয়ে নিচে যদি যাই 10 মিলিমিটার এক্সটেন্ড করলো 1 নিউটনের জন্য, তারপরে 20 মিলিমিটার এক্সটেন্ড করলো 2 নিউটনের জন্য। ইউ সি ওয়্যার আই এম গোইং উইথ দিস? তো এই 20 মিলিমিটারটা ইজ দ্য এক্সটেনশন, এই 10 মিলিমিটারটা ইজ দ্য এক্সটেনশন। গাইস, ক্যান এনিওয়ান টেল মি how exactly do we calculate the extension? Can you give me the formula or the equation? Anyone? final length minus initial length. Absolutely right. Final length minus initial length. Final length minus initial length করলেই I get the extension. Correct. এখন different লোডের জন্য আমি different extension পাচ্ছি। পাওয়ার পরে আমি একটা টেবিল কনস্ট্রাক্ট করলাম, আর টেবিল দিয়ে আমি এক্সটেনশন এগেইনস্ট লোডের একটা গ্রাফও ড্র করলাম। গ্রাফটা সুপার ইম্পর্টেন্ট। এই গ্রাফের শেপ লিখেও দিচ্ছি। গ্রাফের শেপটা খুব কেয়ারফুলি দেখে রাখি আমরা। The readings on the table above can be plotted as the graph. As above, up to the point X, the graph line has 3 features. X পর্যন্ত we get a straight line through the origin. The line is straight and passes through the origin. If the load is doubled, the extension is also doubled. খেয়াল করে দেখো, আমি 0 থেকে 10 করলাম। Actually, you know what? 10 থেকে 20 করলাম। 10 এ ছিল, 10 থেকে যদি 20 করি আমার এক্সটেনশন ডাবল হয়ে গেছে। এক্সটেনশন ডাবল হওয়ার জন্য করেসপন্ডিং আমার ফোর্সও কি করতে হয়েছে দেখো, 1 থেকে 2 করতে হলো। আমি যদি লোড ডাবল করি আমার এক্সটেনশনও ডাবল হয়ে যাবে। and this is what we mean by directly proportional. Directly proportional ওয়ার্ডটার মানে কি, যে একটা ডাবল করলে আরেকটাও ডাবল হয়ে যাবে। কিন্তু এই বিহেভিয়ারটা কতটুকু পর্যন্ত চলতেছে আমার? x পর্যন্ত। if the load is double, the extension is also doubled and so on. Extension divided by the load is always the same value. Extension divided by load or other way around also, load by extension, দুইটাই আমাকে same value দিবে every single time. Extension by load, তুমি এই extension 10 divided by 1 করো, you get 10. তুমি 20 divided by 2 করো, you also get 10. তুমি 30 divided by 3, you get 10. প্রত্যেকবার extension divided by load করলে I get the same value every single time. So for every 1 Newton increase in load produces the same extra extension. This is what it means. Mathematically, this can be summed up as follows. কিভাবে? Up to point x পর্যন্ত the extension is proportional to the load. X is the limit of proportionality. যতক্ষণ পর্যন্ত তোমার straight line through the origin থাকবে, যে পয়েন্ট পর্যন্ত, সেই পয়েন্টটাকে we call it limit of proportionality. Why do we call it limit of proportionality? Because এই পয়েন্ট পর্যন্ত, এই ফোর্স পর্যন্ত my force is directly proportional to the extension. Directly proportional হওয়ার রিকোয়ারমেন্ট কি? দুইটা। একটা হলো it has to be a straight line and second হলো it has to pass through the origin. Clear, sir? Limit of proportionality পার্টটা? জি স্যার। All right, next আসি। Point E marks another change in the spring's behavior. Up to E,
spring behaves elastically and returns to the original length when the load is removed. এই পর্যন্ত তুমি extend করে force remove করে দাও, the spring or the material will return to its original position. But the moment you exceed E, তখনই ভেজাল লেগে যাবে। E exceed করলেই আমার ম্যাটেরিয়ালটা, ফর এক্সাম্পল স্প্রিংটা, কিভাবে বিহেভ করবে? ক্যান ইউ টেল মি? ডিফরমেশনটা কোন টাইপের হবে? দিয়ে ওয়ার্ডটা Permanent deformation. Permanent এক্স্যাক্টলি, ইট উইল বিকাম পার্মানেন্টলি ডিফর্মড। এবার কি ক্লিয়ার? স্যার জি স্যার। স্যার একবারে যে লিমিট অফ প্রপোর্শনালিটিটা একটু আরেকবার এক্সপ্লেইন করতে পারবেন? অফকোর্স লিমিট অফ প্রপোর্শনালিটি মানে হলো একটা পয়েন্ট, একটা ভ্যালু অফ ফোর্স। লিমিট অফ প্রপোর্শনালিটি যদি জিজ্ঞেস করে মিনিংটা কি বা জিনিসটা কি এক্স্যাক্টলি, ইট ইজ আ ভ্যালু অফ ফোর্স। যে ফোর্সের ভ্যালু পর্যন্ত তোমার এক্সটেনশনটা ডাইরেক্টলি প্রপোর্শনাল থাকতেছে লোডের সাথে। প্রপোর্শনাল থাকার রুল কি কি? স্ট্রেট লাইন, সেকেন্ড হলো থ্রু দ্য অরিজিন। দেখো তো এই পয়েন্ট পর্যন্ত, এক্স পর্যন্ত, it's a straight line and it goes through the origin. X এর পরেই কিন্তু the graph starts to curve. কার্ভ হয়ে যাচ্ছে মানে কি? এখন আর কি নাই? প্রপোর্শনাল নাই। কতটুকু পর্যন্ত প্রপোর্শনাল? x পর্যন্ত প্রপোর্শনাল। আর that's why we call it proportionality limit or limit of proportionality, একই জিনিস। এবার বুঝছো? জি স্যার, ধন্যবাদ। Alright. Point E marks another change in the spring's behavior. Up to E, the spring behaves elastically and returns to its original length when the load is removed. E is the elastic limit. Beyond E, the spring is left permanently stretched. E এর পরে তুমি যখন E কে exceed করে ফেললা, স্প্রিংটা আমার permanently stretched হয়ে যাবে। Once the elastic limit has been exceeded, elastic limit exceed করে ফেলার পরে the material becomes permanently deformed. এটা তো আমরা জানি আগের থেকে। If the force is then removed slowly, the extension force graph would look like the one shown below. তুমি elastic limit exceed করে ফেলছো, exceeded already. এখন যদি আস্তে আস্তে তুমি লোডটাকে রিমুভ করতে থাকো, what you'll see is যে ও তো জীবনও ওর আগের পজিশনে যাবে না। and আমি যদি এই ডায়াগ্রামের সাথে কম্পেয়ার করি, খেয়াল করে দেখো, this was the original length and guess what, লোড রিমুভ করে দেওয়ার পরেও এতটুক জায়গা এক্সট্রা এক্সটেন্ড হয়ে বসে আছে। even when there is no load, কোনো ফোর্স নাই, হাত দিয়ে দেখো, মানে হাত নাই যে দেখতেছো তুমি, কোনো ফোর্স নাই, but still you see an extension. এই জিনিসটাই রিপ্রেজেন্ট করে আমার এই গ্রাফটা। কোনো ফোর্স নাই, লোডের ভ্যালু দেখো 0 থেকে স্টার্ট করছো, but when you exceed the elastic limit, আর তারপরে যখন তুমি রিমুভ করা স্টার্ট করো, look at this, ও এই জায়গায় এসে বসে থাকে, যে একটা এক্সটেনশন হয়ে থাকবে। কোনো ফোর্স নাই, look at the value of the force, কোনো ফোর্স নাই, but it will have an extension, what you can see from this diagram. এই পার্টটা কি ক্লিয়ার পুরোপুরি সবার? জি স্যার। গুড। আজকে we talk about stretching a rubber band. আমরা তো স্প্রিং দেখলাম, now let's talk about a rubber band. A rubber band behaves elastically like a spring. Elastically behave করে, তার মানে আমি যদি ফোর্সটাকে রিমুভ করে দেই, it does go back to its original shape. However, if you plot a graph of extension against force for a rubber band, you would notice that the graph is not a straight line. Graphটা curved. This means that the force is not proportional to the extension. কেন proportional না? কোন পয়েন্টটা এখানে void হচ্ছে? Can you identify everyone? কোন কারণে? স্ট্রেট লাইন না? Straight line না, absolutely right. It is not a straight line. Had this been a straight line, আমার আর কোনো মাথা ব্যথা থাকতো না. Since it is not a straight line, that's why you see a curved here. Is it clear, everyone? Yes, sir. আমাদের আজকের নেক্সট টপিক হলো হুকস ল। হুকস ল কি বলে দেখি একটু। হুকস ল states that the extension is directly proportional to the applied force. একটা সেকেন্ড স্যার।
Hooke's law বলে that the extension is directly proportional to the applied force, provided that the limit of proportionality is not exceeded. Provided that the limit of proportionality is not exceeded. Therefore, it can be concluded that springs obey Hooke's law, but rubber bands don't. আমি একটু এই জায়গাটার উপর ফোকাস করি। Extension is directly proportional to the applied force. স্যার আমাকে একটা কথা বলেন তো, directly proportional হওয়ার জন্য what are the two requirements? Origin through jawline. And it should pass to the The origin. point, it has to go to the origin. What is the second point? Straight line. Straight line. Now take a look at the graph for rubber band. তুমি rubber band এর গ্রাফটার দিকে তাকাও। It does go through the origin. আমার first requirement কিন্তু meet করছে, but is it a straight line? No. No, it's not a straight line. Straight line না মানে হলো it's not proportional. Extension or force, they are not proportional to one another. And the fact that they are not proportional to one another tells us that a rubber band does not obey Hooke's law. বুঝছেন? জি স্যার। Now, mathematically, Hooke's law can be expressed as F is equal kx, where F is the applied force, K is the spring constant. নতুন একটা জিনিস শিখতেছো, খুব কেয়ারফুলি খেয়াল করে দেখো। Spring constant বলি আমরা K কে, also known as the stiffness, and X is the extension. F is equal to Kx এর ভিতর F টা হলো আমার applied force, K টা হলো আমার spring constant, and finally X is the extension. The inverse of the gradient of the extension force graph gives the spring constant or stiffness of the spring. However, if you have a force extension graph, the gradient of the graph will give the spring constant or stiffness. এই যে দেখো, the inverse of the gradient of the extension force graph gives the spring constant or stiffness of the spring, but একটা force extension গ্রাফের gradient will give the spring constant. I have a feeling এটা কিছু বুঝো নাই. Am I right? জি স্যার, কিছু কিছু। Okay, Yes, no sir. problem. কোনো অসুবিধা নাই, আমি বুঝাই দিচ্ছি। Absolutely fine. আমি একটা blank PDF নেই, blank PDF নিয়ে here you have an extension force graph. Okay. Force দিলাম আমি, let's say 10, 20, 30, 40, 50, 50, 60. আর এই ভ্যালু ধরলাম আমি 5, 10, 15, 20, 25, and 30. Okay, and let's say you have a graph like this. স্যার এই গ্রাফটার নাম কি? Extension force graph. Y axis এরটাকে আগে বলতে হয়, X axis এটাতে পরে। This is an extension force graph, right? এখন এই সেমটা, এক্স্যাক্টলি সেম জিনিসটা যদি আমি extension force গ্রাফের জায়গায় force extension গ্রাফ আঁকি, তখন y axis গুড, তখন কি হবে আমার? তখন y axis will be force,
Our x-axis will be extension. All right. ফোর্সের ভ্যালুস গুলো দেখো, দিস ইজ 10, 20, 30, 40, 50, 60, আর এক্সটেনশনের ভ্যালুস গুলো হবে হলো 5, 10, 15, 20, 25, 30। সেম ম্যাটেরিয়ালের জন্য জাস্ট আমি অ্যাক্সিস ঘুরাইছি, আর কিছু কিন্তু করি নাই। তাহলে আমার এই ভ্যালুগুলো দেখি, এই ভ্যালুগুলো হলো 40 আর 30, তার মানে ফোর্স হবে 40 আর এক্সটেনশন হবে 30। তাহলে ফোর্স হবে 40, এক্সটেনশন হবে 30। এই গ্রাফটা কেমন হবে দেখতে দেখো, ফোর্স হবে 40, এক্সটেনশন হবে 30। আর একটু সুন্দরভাবে অ্যালাইন করি। দিস ইজ হোয়াট দিস গ্রাফ উড লুক লাইক। গাইস, এবার কি বুঝতে পারছো ফোর্স এক্সটেনশন এক্সটেনশন ফোর্স যদি অ্যাক্সিস রিভার্স করে দাও গ্রাফটা কিরকম হয়ে যাবে? জি স্যার। ওকে, শেষ হয় নাই। এখন আমি যদি এই গ্রাফের গ্রেডিয়েন্ট বের করি, I really hope you remember the meaning of the term gradient. Gradient মানে কি বলতো? Change in y-axis by change in x-axis. Y-axis এ কত চেঞ্জ? স্যার মাইক্রো 30 by 50 30 by divided 50. by Oh, sir, 40 what? del y by del x না? তাহলে এই ভ্যালুটা কত আসে বলো তো? 3/4, 0.75। এতটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, এই গ্রাফের গ্রেডিয়েন্ট আসলো আমার 0.75। আর যদি আমি এই গ্রাফের গ্রেডিয়েন্ট আসি, এই গ্রাফের গ্রেডিয়েন্ট হবে হলো চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস, দেখো আমার কত, চেক দিস আউট গাইস, ওয়াই অ্যাক্সিস কত? 40 40 আর এক্স অ্যাক্সিস 30। চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস বাই চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস 40 বাই চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস হলো 30। 1.334. গুড, 1.33। ফাইন। এখন এক্সটেনশন ফোর্স গ্রাফের গ্রেডিয়েন্টটাকে যদি আমি ইনভার্স করি 1 by gradient, this will give me the stiffness of the spring. Guys, can you please inverse this value for me? 0.75 কে একটু ইনভার্স করে বলবা কত আসে? 1.33. করে দেখছো? Yes, sir. 1.33। স্টিফনেস পাওয়ার জন্য এই গ্রেডিয়েন্টকে ইনভার্স করতে হয়, বাট এই জায়গায় ফোর্স এক্সটেনশন গ্রাফ যদি থাকে, the gradient directly gives me the stiffness. Is equal to 1.33. Don't need to copy this, take a screenshot. আমি জুম আউট করলাম একটু, না জুম আউট করবো না, জুম ইন করবো। একটা স্ক্রিনশট নিয়ে রাখো, একটা স্ক্রিনশট নিয়ে রাখো। দিস ইজ সুপার ইম্পর্টেন্ট গাইস, রিয়েলি ইম্পর্টেন্ট, চেক দিস আউট। স্যার। জি স্যার বলেন। স্যার স্টিফনেস মানে কি? স্টিফনেস মানে কি? গুড কোয়েশ্চেন।
এটার জন্য আমি একটা সিমুলেশন রেডি করে রাখছি, সবাই এটা ইয়ে করে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। লেট মি নো when you are ready, then I'll show you guys the meaning of stiffness. Stiffness বলতে এক্স্যাক্টলি আমরা কি বুঝি, শেষ হলে বলো কিন্তু। Yes, sir. Done? সবার শেষ? জি স্যার শেষ। Okay, great. এখন stiffness, আচ্ছা আগে আমাকে বলো, stiffness has another name. Stiffness, or there is another name for stiffness. Can you give me the other name for stiffness? না হয় নাই। Anything else? Spring constant. Spring constant, good. The other name for stiffness is spring constant, S-P-R-I-N-G constant. Stiffness এর আরেক নাম হলো spring constant. The other name for stiffness is spring constant. এতটুকু ক্লিয়ার সবার? নেক্সট আসি। Stiffness or spring constant এর মিনিংটা কি? I have two springs here and দুইজনের আমার অরিজিনাল লেন্থ সেম, বাট একজনের স্প্রিং কনস্ট্যান্টটা দেখো স্মল, আমি এটা দিয়ে চেঞ্জ করতে পারি, এটা দিয়ে বাড়াইতে কমাইতে পারি, বাট আমি চাইলাম ওকে আমি কম স্প্রিং কনস্ট্যান্ট দিব, ভ্যালু ওর কম। আর রাইটের স্প্রিং কনস্ট্যান্টটার ভ্যালু আমি কমাতে বাড়াতে পারি, বাট আমি ভ্যালুটাকে লার্জ দিলাম। দুইজনের ইনিশিয়াল লেন্থ সেম, দুইজনের স্প্রিং কনস্ট্যান্ট কি মাত্র দেখলা। এখন দুইজনের ভিতরে যদি আমি ম্যাস হ্যাং করে দেই, সেম ম্যাস 100 গ্রাম 100 গ্রাম, and if I stop this from oscillating, you tell me কার এক্সটেনশন বেশি হলো, কার এক্সটেনশন কম হলো। You don't need to measure this, you can directly see it from the screen and tell me. বলো তো কার For one. এক্সটেনশন বেশি, কার? 1। তার মানে কি স্প্রিং কনস্ট্যান্ট অর স্টিফনেস এর মিনিং হলো যার স্প্রিং কনস্ট্যান্ট যত কম সে তত বেশি এক্সটেন্ড করবে, যার স্প্রিং কনস্ট্যান্ট যত বেশি সে তত কম এক্সটেন্ড করবে উইথ দ্য সেম ফোর্স, আর ওকে এক্সটেন্ড করাতে আরো বেশি ফোর্স লাগবে। Hard to extend. ডিফর্ম বললেই হয়, ঠিক আছে। Springs or materials that have a large spring constant or that have a large value of stiffness are hard to deform. Ever clear? Or they do not deform easily. Guys, spring constant এর meaning এ যাদের confusion ছিল একদম crystal clear সবার? জি স্যার। All right. Spring constant এর meaning ও দেখলাম, এখন আমরা আমাদের লেকচারে যাই। আচ্ছা, এই লেকচারটা না আমি না ইনক্লুড করতে ভুলে গেছিলাম, আমাদের এই লেকচারের ভিতরে একটা ছোট্ট পার্ট আমি অ্যাড করতে ভুলে গেছিলাম। আমি তো প্রত্যেকদিন রাত্রে শুরু করি মানে লেকচার কনস্ট্রাক্ট করা, এইটা একটু আমরা এর এক্সেলেটর থেকে দেখব, বিকজ এই পার্টটা তোমার সিলেবাসে আছে। এই পুরো জিনিসটা একটু পড়ো, দ্য স্টিফনেস অফ আ স্প্রিং ডিপেন্ডস অন, এটা একটু পড়ো, ইউ উইল গেট আ ডিপার ইনসাইট। সেটা তো দেখলামই, এখান থেকেই দেখলাম যে স্টিফনেস ডিপেন্ডস অন দ্য গ্রেডিয়েন্ট এর ভ্যালু। ফোর্স এক্সটেনশন দিয়ে থাকি আমরা, এক্সটেনশন ফোর্স এখন যাওয়া লাগবে না। লেটস স্টিক টু দ্য ফোর্স এক্সটেনশন গ্রাফ। ডিপেন্ডস অন the gradient of the graph, and therefore the steeper the graph the greater the gradient. তুমি ABC এর দিকে যদি তাকাও, A সবথেকে বেশি স্টিপ ভার্টিক্যালের দিকে, এইজন্য ওর গ্রেডিয়েন্ট সবথেকে বেশি, যার গ্রেডিয়েন্ট যত বেশি হবে তার স্টিফনেসও তত বেশি। Consider the graphs on the left. Since all the graphs are straight lines to the origin, all of them obey Hooke's law, that's fine. However, since the graph for A is the most steep, the spring A must have the most stiff material among all of the springs. তাহলে সবথেকে বেশি স্টিফ কোন ম্যাটেরিয়ালটা হবে? A. এটা কি বুঝতে পারছো কেমনে A সবথেকে বেশি স্টিফ হলো? Because force extension গ্রাফের গ্রেডিয়েন্ট আমাকে দেয় স্টিফনেস। গ্রেডিয়েন্ট যত বেশি হবে, গ্রেডিয়েন্ট যত বেশি মানে কি গ্রাফটা যত স্টিফ হবে তত আমার স্প্রিং কনস্ট্যান্ট বেশি, তত বেশি স্টিফ হবে ম্যাটেরিয়ালটা। একদম ক্রিস্টাল ক্লিয়ার এই কনসেপ্টটা, নাকি কারো কনফিউশন রয়ে গেছে এখনো?
গাইস পুরোপুরি ক্লিয়ার? গ্রেডিয়েন্ট তো স্টিফনেস ঠিক না? হ্যাঁ, ফোর্স এক্সটেনশন গ্রাফের গ্রেডিয়েন্ট আমাকে দেয় স্টিফনেস। এই যে এখানে যেটা শিখলাম, ফোর্স এক্সটেনশন গ্রাফের গ্রেডিয়েন্ট গিভস মি দ্য স্টিফনেস। এটা কপি করে রাখছিল না, মানে স্ক্রিনশট নিয়ে রাখছিল না? জি স্যার। ওকে গুড। এখন বাই দ্য ওয়ে, এটা কি ক্লিয়ার পুরোপুরি সবার? তিনটা গ্রাফ কম্পেয়ার যদি করি আমি স্টিফনেস তিনজনের। জি স্যার। গুড। এখন আমি লাস্ট দিনই তোমাদেরকে বলতেছিলাম আমি একটা নতুন অ্যাপ্রোচ নিচ্ছি আমার লেকচার করার, কম্পাইল করার। আমি এখন লেকচারে প্রত্যেকটা লেকচার শেষ করে যা শিখলাম লেকচার থেকে এটার উপরে বেস করে এক্সামে কি টাইপের কোয়েশ্চেন্স আসে সেরকম একটা কোয়েশ্চেন থাকবে, একটা বা দুইটা। তাহলে তোমার লেকচার করার সময় একটা আইডিয়া হয়ে গেল যে দিস আর দ্য টাইপ অফ কোয়েশ্চেন্স দ্যাট মে অ্যাপিয়ার। আমি লাস্ট দিনও তোমাদেরকে বলছিলাম। সো সেটার consistency maintain করে আমি একটা question paper question দিচ্ছি। State Hooke's law. What is Hooke's law? Can you tell me? Hooke's law কি বলে? Zeta extension is directly proportional to the applied force. Applied force এতটুকু পর্যন্ত it's fine. Extension directly proportional to the applied force, কিন্তু এটা তো এক মার্কের কোশ্চেন আসছে। This could have been a 2-mark question. তাহলে সেকেন্ড পয়েন্টটা কি হতো? Considering that the limit of proportionality is not exceeded. Good. Provided that the limit of proportionality is not exceeded. যদিও এই সেকেন্ড পয়েন্টটা দরকার ছিল না আমার, বাট এটা আমি দিয়ে দিলাম বিকজ এটা could have easily been a 2-mark question. তখন আমরা এটাই করতাম। Are we all done? Yes sir, বলেন। স্যার কিন্তু সেকেন্ড মানে পার্টটা না থাকলে তো মানে লটা মানে একটু ডিসঅর্গানাইজড হয়ে যায় না? সেকেন্ড পার্টটা না থাকলে ডিসঅর্গানাইজড হয়ে যায়, দ্যাটস ট্রু। কিন্তু এই জন্যই আমি দেখো এক মার্কের কোয়েশ্চেন হইলো আমি কিন্তু সেকেন্ড পার্ট লিখে দিচ্ছি, বুঝছো? জি স্যার, এই জন্য বলছিলাম। অলরাইট, বিতে আসি। Figure 1.1 shows the graph of stretching force F acting on a spring against the extension X of the spring. আচ্ছা, আমি যদি একটু ভ্যালুস গুলো আইডেন্টিফাই করে ফেলি। দেখো তো এখানে কিন্তু এক্সটেনশন ফোর্স গ্রাফ দেয় নাই, ফোর্স এগেইনস্ট এক্সটেনশন গ্রাফ দিছে। কি চাইছে? State the features of the graph that show that the spring obeys Hooke's law. কোন ফিচার অফ দ্য গ্রাফ? দুইটা ফিচার্স কিন্তু। It is a straight line passing through the gradient is a straight line passing through the origin. এক্স্যাক্টলি, একটা পয়েন্ট হলো ইটস আ স্ট্রেট লাইন, আর সেকেন্ড ফিচারটা হলো দ্য গ্রাফ পাসেস থ্রু দ্য অরিজিন। আর একবারও লিখতে পারো, এক মার্ক যেহেতু একটা লাইনেই লেখা যায়। দ্য গ্রাফ ইজ এ স্ট্রেট লাইন পাসিং থ্রু দি অরিজিন। Is it clear? Yes sir. Next, calculate K, the force per unit extension of the spring. We all know guys, K আমরা মাত্রই দেখলাম যে fx গ্রাফের ফোর্স এগেইনস্ট এক্সটেনশন গ্রাফের গ্রেডিয়েন্টটা আমাকে দিবে হলো K or stiffness or spring constant. তাহলে K কিভাবে বের করব? You can clearly see, কিন্তু একটু খেয়াল রাখো স্যার, আমার ইউনিটস গুলা দেখো। এই জায়গায় ফোর্স আছে আমার নিউটনে, and this is in millimeter. Is millimeter an SI unit? No sir. No. তাহলে আমি যদি ইকুয়েশনে যাই, F is equal KX, তাহলে K হবে হলো F by X. F এর ভ্যালু দেখি, এই ভ্যালুটা কত? 100 আর 150 এর মাঝখানে কত আছে? 125। এটা গেল আমার F, আর X এর ভ্যালু কত স্যার? 50। কিন্তু 50 তো মিলিমিটারে আছে, মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করো। স্যার আমাকে নিউটন মিলিমিটার লিখতে পারবো না?
পারবো কিন্তু নিউটন পার মিটারে দিলে দেখতে ভালো লাগে না? 0 পার মিলিমিটারে দিতে পারবো 0.05, তাহলে this is 125 divided by 0.05. Guys, can you give me the value of k? 2500. 2500, and please don't forget the unit কি হবে? f হলো নিউটন divided by মান হলো পার, আর x টাকে আমি মিটারে নিয়ে আসছিলাম, তাহলে this will be in meter. This is in Newton and this is in meter. দেখেন তো ক্লিয়ার নাকি? জি স্যার। কারো কোনো কনফিউশন আছে এতটুকু নিয়ে? না স্যার। গুড, নেক্সট আসছে। তাহলে কে এর ভ্যালু বের করলাম 2500 নিউটন পার মিটারে। নেক্সট, the limit of proportionality of the spring is reached at an extension of 50 millimeter. 50 millimeter-এই limit of proportionality reach করে ফেলছে। তারপরে কি বলছে? Continue the graph to suggest how the spring behaves when the stretching force is increased to the values above 125 Newton. 125 এর উপরে গেলে ও কিভাবে বিহেভ করবে? তখন কি আর ডাইরেক্টলি প্রপোর্শনাল থাকবে? না স্যার। না, তখন গ্রাফটা কি হয়ে যাবে? কার্ভ নাকি স্ট্রেট লাইন? Curve. কার্ভড, এক্স্যাক্টলি। তখন the graph will become curved. আমি যদি একটু ব্ল্যাক ইয়ে নেই, ব্ল্যাক আর লাইনের থিকনেসটা একটু বাড়ায় দেই। আর এফ কি কাকে রিপ্রেজেন্ট করে একটু আবার বলবেন? বুঝি নাই স্যার, আরেকবার। আর এফ কিসে রিপ্রেজেন্ট করে মানে এফ, হ্যাঁ, এফটা ফোর্স, যে ফোর্স আমি অ্যাপ্লাই করতেছি। আর কে? কে হলো স্প্রিং কনস্ট্যান্ট, স্টিফনেস, হুম, বুঝছো? yes sir. এটা হলো আমার স্প্রিং কনস্ট্যান্ট অর স্টিফনেস। So this will be the shape of the graph. And তুমি বলো wait a second, আমি যে শেপ দেখলাম এটা তো কার্ভ হচ্ছে, এটা উল্টা দিকে। আমি যখন যে শেপ দেখলাম এই শেপটা কার্ভ ঠিক হয়েছে, বাট এটা তো উপরের দিকে। বাট আমি যে গ্রাফে আঁকলাম সেটা কার্ভটা নিচের দিকে কেন হলো? কেউ বলতে পারবা? অ্যাক্সিস খেয়াল করো, হিন্ট দিয়ে দিলাম, the hint is in the axis. ও আচ্ছা এটা স্যার, কি এটা গ্রাফ ছিল? This was extension force graph. Extension force গ্রাফে কার্ভ হয় উপরের দিকে। তাহলে এক্সটেনশন ফোর্সে যদি উপরের দিকে কার্ভ হয়, তাহলে ফোর্স এক্সটেনশনে এই কার্ভটাই হবে, কিন্তু কোন দিকে? নিচের দিকে। This is the logic. Is it clear everyone? স্যার জি স্যার। তার উপরে একটু স্ক্রল করবেন, উপরে কোথায় বলো? এখানে স্যার, yes. হয়েছে? ওকে, তাইলে করলাম। আর তারপরে কি বলছে? Another spring has a smaller value of k. Guys, এটা আজকে শিখলাম। Smaller value of k. এর k এর ভ্যালু বেশি, b এর k এর ভ্যালু কম, এটা খালি মাথায় রেখো। তো বলছে another spring has a smaller value of k. The spring obeys Hooke's law. Obeys Hooke's law মানে হলো ওর what is it called? স্প্রিং কনস্ট্যান্ট থাকবে, আর গ্রাফটা কিরকম হবে? একটা Passes through the origin. খালি পাসেস টু দ্য অরিজিন না, আরেকটা রিকোয়ারমেন্ট আছে, Straight line. straight line. Exactly, it has to be a straight line and must be passing through the origin. On the grid, draw a possible line of variation of f with x for this spring. বলছে লোয়ার স্প্রিং কনস্ট্যান্ট। লোয়ার স্প্রিং কনস্ট্যান্ট আজকেই শিখলাম, লিটারালি কিছুক্ষণ আগে শিখলাম। এর স্প্রিং কনস্ট্যান্ট গ্রেটার, বি এর স্প্রিং কনস্ট্যান্ট লোয়ার। আর এই গ্রাফ থেকে নতুন স্প্রিং কনস্ট্যান্টটা লোয়ার মানে আমার দুইটা অপশন হতে পারে। একটা হলো এই গ্রাফটা এদিকে যাবে নাকি এদিকে যাবে, তোমার কি মনে হয়? স্যার নিচের দিকে যাবে, লোয়ার বলতে। নিচে, অফকোর্স লোয়ার। স্প্রিং কনস্ট্যান্ট লোয়ার মানে হলো আমার fx গ্রাফের গ্রেডিয়েন্ট উইল বি লোয়ার। গ্রেডিয়েন্ট লোয়ার মানে হলো দিস উইল বি লেস স্টিপ। fx গ্রাফ যদি আঁকি তাহলে লেস স্টিপ হবে। দিস উইল বি দ্য শেপ অফ দ্য গ্রাফ। আর আমাকে যেহেতু বলছে হুকস ল হবে করে, এই জন্য আই কিপ ইট স্ট্রেট লাইন টু দ্য অরিজিন। কোনো ভ্যালুজ নিয়ে আমার মাথা কামাইতে হবে না। Yes. দেখো তো ক্লিয়ার নাকি?
জি স্যার। With this, we are done with our lecture. Okay, that's it for today. I'll see you guys next class. Kobe amader kalke, right? জি স্যার। Take care, everyone. Allah Hafiz. Bye bye.